ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আবম মোস্তফা আমিন। এর আগে ফরওয়ার্ড পার্টি করতেন তিনি। পরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য ৯ সদস্যের কমিটিও করেন, যাদের ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। সহকর্মী আখলাকুস সাফা ও BM খোরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে ২৫ নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সবকিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তাও নেই, মানে ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবির উদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই রইল বিষয়। এই জন্য নামটা স্কুলে চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বিমাকর্মী। গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া NGO পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। NGO আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পায় নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে হবে। সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখি বোঝা যায় ওনারা কেমন আসে, তো জিজ্ঞেস করি আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা। তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে পুঁজি নিব, তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ? জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এই সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।